মাধ্যমিক প্রস্তুতির সাপ্তাহিক অনুষ্ঠান বিধান শিশু উদ্যান প্রয়াসের আজকের এই অনুষ্ঠানে যারা চোখ রেখেছো টিভির পর্দায় তাদের প্রত্যেককে স্বাগত বিধান শিশু উদ্যানের পক্ষ থেকে, বিধান শিশু উদ্যানের প্রয়াসের পক্ষ থেকে। প্রথমেই জানিয়ে রাখি, আজ আমাদের স্টুডিওয়ে যারা উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক ও বিধান শিশু উদ্যানের সম্পাদক শ্রী গৌতম তালুকদার মহাশয়, আমি তাকে সম্বোধনা জানাচ্ছি। এবং আরও একজন বিশিষ্ট অতিথি তিনি আমাদের সঙ্গে আজ রয়েছেন। তোমরা সকলেই জানো, সাহিত্যিক হিসেবে শুধু নন, তিনি একজন রঙ্গরসের উস্তাদ মানুষ, শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। আজ আমরা এই দুই বিশিষ্ট গুণীজনকে আমাদের মধ্যে স্টুডিওতে পেয়েছি তোমাদের সামনে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আজকের এই অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান, অর্থাৎ তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো। শুধু প্রত্যেককে একটি অনুরোধ করছি যে তোমরা প্রাসঙ্গিক আলোচনা করবে। আজকের বিষয় মাধ্যমিক প্রস্তুতি। মাধ্যমিক প্রস্তুতি নিয়ে আমরা প্রথমেই তো তোমরা জানো যে সঞ্জীব চট্টোপাধ্যায় বললেই যার কাণ্ড কারখানা খুব মনে পড়ে, সেই বড় মামার কাণ্ড কারখানা। বড় মামার কাণ্ড কারখানা, তোমরা বড় মামা কিন্তু একদিনে বড় মামা হননি, তিনি সেই ফেমাস ডক্টর। সেই সব জিনিসগুলো আমরা সঞ্জীবদার কাছ থেকে শুনবো। তো তার আগে আমি একটু গৌতম তালুকদার, উনি গণিতের শিক্ষক, আমি গৌতম দাকে একটু জিজ্ঞেস করতে চাই যে প্রয়াস পত্রিকা, এই প্রয়াস পত্রিকা মাধ্যমিক প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের জন্য কিভাবে প্রস্তুত করছে, কিভাবে ভিত গড়ে দিচ্ছে? গৌতম দা। হ্যাঁ, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রয়াস পত্রিকা আমরা যেটা বার করি, আমাদের যে বিধান শিশু উদ্যানে যে অজস্র কর্মকাণ্ড রয়েছে, প্রধানত 16, 17, 18 বছর ছাত্রছাত্রীদের জন্য এটা তার একটা অঙ্গ। এই পত্রিকাটা বিশেষত আমাদের এই যে এ মাসের যে সংখ্যাটা, অগাস্ট সংখ্যাটা আমাদের গতকালই আমরা হাতে পেয়েছি, আগামীকাল পরশুর মধ্যে এটা সমস্ত রাজ্যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে। প্রধানত আমরা একটা জিনিস সবার আগে চেষ্টা করি যে অত্যন্ত স্বল্প মূল্যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এটা পৌঁছে দেওয়া, যেটা অতুল্য ঘোষের ভাবনা বিধান শিশু উদ্যান যেভাবে তৈরি হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যারা লেখেন, যারা তাদের মতামত দেন, তারা প্রত্যেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ শিক্ষক এবং বেশ স্বনামধন্য শিক্ষক যারা, তারা এটাকে লেখেন এবং এই পত্রিকাটা তৈরি করাতে তারা সহায়তা করেন। এখানে যেমন ধরুন এই যে পত্রিকাটা এখন যেটা আমাদের বেরোবে, প্রধানত এটা প্রি টেস্ট, মাধ্যমিকে যে ছাত্রছাত্রীরা রয়েছে প্রি টেস্টের প্রস্তুতির জন্য এখানে বিস্তারিত প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদের এখানে আলোচনা রয়েছে, কোশ্চেন অ্যান্সার রয়েছে। এছাড়াও ক্লাস 8 এবং 9 দ্বিতীয় সামেটিভ, এর ওপরে প্রশ্ন উত্তর ইত্যাদি সমস্ত কিছু নিয়ে অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে। এছাড়াও এবছর মাধ্যমিকে 2015 সালে মাধ্যমিকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ কৃতি ছাত্রছাত্রী রয়েছে, তাদের মতামত এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত সবকিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষামূলক পত্রিকা হচ্ছে বিধান শিশু উদ্যানের প্রয়াস। গৌতম তো বলছিলেন ভিত তৈরিতে কিভাবে প্রয়াস একেবারে ক্লাস 8 থেকে ছাত্রছাত্রীদের জন্য ভাবছে, তাদের জন্য একটা পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পত্রিকার মাধ্যমে করার ব্যবস্থা হয়েছে বিধান শিশু উদ্যানের পক্ষ থেকে। আমরা সেই জায়গাটায় আসবো সঞ্জীবদার কাছে। সঞ্জীবদা তো আমরা জানি যে তিনি বলেছেন স্কুল আবার নাকি ভিত তৈরির কারিগর। তো সুতরাং স্কুল ছেড়ে আমরা সহজে যাবো কেন, তাহলে ভিত কীভাবে তৈরি হবে? সঞ্জীবদা বলেছেন এটা। তো তাহলে এই আজকের স্কুল ব্যবস্থা, ভিত তৈরি এবং সেখানে আমাদের প্রয়াস, আপনার খেয়াল খুশি, আমরা জানি খেয়াল খুশি পত্রিকা আর সম্পাদনা করছেন বিধান শিশু উদ্যান থেকে। আমরা খেয়াল খুশি পত্রিকাটা বার করছি, এটার সম্পাদনা করছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। তো এই সব মিলিয়ে তার কিছু কথা। সঞ্জীবদা, ভিত তৈরি না, সবচেয়ে বড় আনন্দের কথা হচ্ছে এই, এখন যেটা বসে বসে ভাবি যে আর আমাকে পরীক্ষা দিতে হবে না, স্কুলে যেতে হবে না। তার কারণ হচ্ছে যে দেখুন, অঙ্ক, গৌতম দা আমাদের অঙ্কের, আপনিও তো অঙ্কেরই বোধহয়, অঙ্ক মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভীতিপ্রদ জিনিস হচ্ছে অঙ্ক, গণিত। আর আপনি একটু আগে বলছিলেন না বড় মামার কথা, বড় মামা অত বড় ডাক্তার হয়েছিলেন, অঙ্কের ভয়ে উনি দিন 15-20 বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা চিঠি পাওয়া গেল, অঙ্কের কারণে আমি সন্ন্যাস গ্রহণ করলাম।
কঙ্কল থেকে তাকে ধরে আনা হলো। তারপরে সবাই মিলে তাকে দেখালো যে স্বামী বিবেকানন্দ অঙ্ককে খুব ভয় পেতেন, কিন্তু এটা তাই এমন নয় যে অঙ্ক তিনি জানতেন না, হ্যাঁ, করলে তিনি সবই করতে পারতেন। আমি আমার ছাত্র জীবনে যেটা শুনে এলাম শিক্ষক মশাইদের কাছ থেকে, শোনো, অঙ্কই হচ্ছে একমাত্র ডিভিশন তোলার একবারে শ্রেষ্ঠ বিষয়, ওতেই 99-এর কম পাওয়াটা কোনো ভদ্রলোকের উচিত নয়, এরকম বলতেন। তা অঙ্ক, সায়েন্স সাবজেক্ট এগুলোতে একটা সুবিধে হচ্ছে যে একটা হাতে আমি বলতে পারি, একটা কনফিডেন্টলি বলতে পারি যে আমি এই দিয়েছি, এই পাবো। কিন্তু যেগুলো আর্টস সাবজেক্ট, যেমন ধরুন ইংরেজি, বাংলা, ইতিহাস ইত্যাদি, ব্যাপারটা কিন্তু যিনি খাতা দেখছেন তার ভালো লাগা, তার আবার ব্যক্তিগত কেমন লাগলো না লাগলো এর উপর নির্ভর করত। আর আমাদের সময় একটা অদ্ভুত জিনিস কিভাবে চালু হয়েছিল যে ধরুন তখন, এখন কি বলা হয় ওই প্রবন্ধ লেখার কথা, এসে আছে তো, রচনা। তা আমাদের সময় রচনা আমরা বলতাম যে যত বেশি পাতা রচনা লিখতে পারবে। তুই কখানা সাদা নিয়েছিস? বললাম আমি পরপর 5খানা নিয়েছি। সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে গেল, আমি তো একটাও নিইনি, 25খানা 26খানা লিখেই যাচ্ছে। এখন ভাবি কি বোকা, অত লিখলে তো কেউ পড়বে না। কিন্তু পরীক্ষার আগে এই যে পরীক্ষার জন্য একটা প্রস্তুত হও করে এই যে একটা ভেতরে একটা সাইকোলজিক্যাল টেনশন তৈরি করে দেওয়া হতো, আগেকার কালের অভিভাবকরা করে দিতেন। তোমার পরীক্ষা ঘুরে বেড়াচ্ছ, তোমার পরীক্ষা আকাশ দেখছো, তোমার পরীক্ষা ঘুড়ি ওড়াচ্ছ, তোমার পরীক্ষা চুল আঁচড়াচ্ছ, তোমার পরীক্ষা এত খাচ্ছ। এই করতে করতে এমন অবস্থা হতো যে প্রথম যেদিন পরীক্ষা দিতে যাচ্ছি সেদিন মাঝে মাঝে এরকমও ভাবতাম যে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে না কেন, এটা মনে হতো। সঞ্জীবদা, আমরা পরীক্ষায় চাপ নিয়ে আবার একটু পরে আসবো। হ্যাঁ, তো সঞ্জীবদা কিন্তু খুব গল্পের ছলেই প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছেন, যেটা বিশেষ করে রচনা, বাংলায় রচনা, এই জিনিসগুলি আমরা আরো পরবর্তী সেশনে আসবে। যে কথাটা বলছিলেন সঞ্জীবদার কথা ধরেই বলি যে অঙ্কেও একটা ভয়াবহ বিষয়, এরও একটা ব্যাপার শোনা যায়, কিন্তু আজ এর উল্টোটাও শোনা যায়। তো সেই বিষয়ে গৌতমদাকে একটু আমি জানতে চাইবো আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যে তোমরা যেভাবে অঙ্ক প্রস্তুতি নিচ্ছ, আমাদের প্রয়াস যেভাবে প্রয়াসী হয়েছে অঙ্ক শেখানোর জন্য একেবারে গোড়া থেকে, ঠিক সেই কিভাবে আমরা সেই চেষ্টাটা করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এই যে বিষয়টা যেটা সঞ্জীববাবু বললেন যে বড় মামা অঙ্ক পারতেন না তা নয়, কিন্তু ভয়ে উনি বাড়ি থেকে চলে গেছিলেন। আসলে আমরা সবসময় চেষ্টা করি এখন যে আমাদের বিধান শিশুদানের তরফ থেকে আমাদের প্রয়াস পত্রিকা এবং মক টেস্টের যেটা আমাদের মূল যে বিষয়, যে কখনো কোনো বিষয়ের উপরে, শুধু অঙ্ক কেন, কোনো বিষয়ের উপরে যাতে ভয়ের ব্যাপারটা গোড়া থেকেই না তৈরি হয়। কারণ আমরা এই প্রয়াস পত্রিকায় করি কি, আমাদের প্রথম সংখ্যা থেকে যখনই বছরের গোড়া থেকে কোনো একটা ক্লাস শুরু হলো, 8, 9, 10, সেখান থেকে আমরা প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা, সঙ্গে সেই অধ্যায়ের উপরে প্রশ্ন উত্তর এবং পরীক্ষা, আমাদের এখানে পেপারগুলো সেট করা থাকে এই আমাদের এই পত্রিকাতে, এবং এটা নিয়মিত এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের রাজ্য জুড়ে যারা মানে যথেষ্ট অভিজ্ঞ, 15, 20, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের সহায়তায় কিন্তু প্রত্যেকটা জিনিস এগুলো তৈরি হয়। তার ফলে হয় কি, কোনো বিষয়ের উপরে যে ভয়ের যে ব্যাপারটা সেটা থাকে না। আর আরো একটা বিষয় যেটা, এই যে আমরা যেরকম ভাবে করি, অ্যান্সারটা ঠিক কি করে করতে হবে, টু দি পয়েন্ট অ্যান্সার, যেটা আপনি বলেন যে শুধুমাত্র লিখে গেলেই পাতার পর পাতা যে নম্বর পাওয়া যাবে তা তো নয়, তারও একটা গাইডলাইন কিন্তু আমরা প্রত্যেকটা পত্রিকায়, আমাদের প্রত্যেকটা সংখ্যায় দেওয়া থাকে। আর মক টেস্ট যেটা আমরা অর্গানাইজ করতে চলেছি, অত্যন্ত সকল সাধারণ ছাত্রছাত্রীদের একদম যেটা মানে আয়ত্তের মধ্যে, সেখানেও কিন্তু এগুলোরই একটা অনুশীলন হয়। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য বিধান শিশুদানের তরফ থেকে। গৌতমদা যেটা বলছিলেন যে একেবারেই সুপরিকল্পিতভাবে প্রয়াস পত্রিকা, এটাতে প্রত্যেকটা ক্লাসের জন্য, মাধ্যমিকের জন্য তো বটেই, প্রত্যেকটা বিষয় ধরে ধরে একেবারে এমনভাবে শেখানো হয় যাতে করে ভীতি ব্যাপারটা না থাকে। আসলে আমাদের স্কুলে তো এগুলো হয়ই, সঙ্গে সঙ্গে একটা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেটাও যে কিভাবে ছাত্রদের তৈরি করতে পারে
সেটা আজ প্রয়াস অবশ্যই একটা নজির। আমরা প্রয়াস মক টেস্টের পরেও বিষয়টা পরে একটু আসবো, যে আমরা প্রয়াস মাধ্যমিকের জন্য একটা মক টেস্ট করছি, এটা আজ রাজ্যব্যাপী প্রায় আমাদের 60টা সেন্টার হয়েছে, এই বিষয়ে আমরা পরে আসবো। তার আগে আজ সঞ্জীব দাকে পেয়েছি। সঞ্জীব বাবুকে একটু জানতে চাইছি যে সঞ্জীব দা তো ভিক্টোরিয়া স্কুলের ছাত্র ছিলেন। আমি একটা বলি, কতগুলো কথা গৌতম দা এবং আপনারা বললেন তো প্রসঙ্গত, অভিভাবকদের কিরকম, অভিভাবকদের পরীক্ষাটা সবচেয়ে বেশি না প্রসঙ্গত বলি, সেই যুগের শিক্ষক এবং আমরা যাদের কাছে লেখাপড়া করেছি এবং পরিবারে যা অভিভাবক হিসেবে যাদের পেয়েছি, সেই আদর্শ মানুষ এখন কিন্তু বিরল হয়ে আসছে। যেমন ধরুন আমার বাবা, এটা আমি প্রচারের জন্য বলছি না, আমার বাবা একজন মস্ত বড় শিক্ষক ছিলেন এবং তিনি এত বড় গণিতজ্ঞ ছিলেন যে একটা অঙ্ক, ধরুন অঙ্ক তো স্টেপস আছে, পরপর ধরুন কষতে কষতে একটা অ্যান্সার বেরোবে, আমার বাবা এক লাইনে অঙ্কটা কষে দিতে পারতেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এটা কি করে সম্ভব, বললেন তোমরা আগে জিনিসটা দেখো, ওই যে প্রবলেমটা তোমার সামনে দেওয়া হয়েছে ওর মধ্যে কিন্তু উত্তরটা আছে, তুমি দেখতে পাচ্ছ না, কারণ তুমি তোমার ভয়, তোমার নেগেটিভ ফিলিংস, আমি পারবো না, এইসব ভেবেছো। এটাকে প্রপারলি কিছুক্ষণ দেখো যে এর মধ্যেই তোমার অ্যান্সারটা রয়েছে এবং নিমেষে তুমি কিন্তু উত্তরটা খুঁজে পাবে। আগেই যদি ভেবে নাও যে এটা একবারে দূরধিগম্য, এটা আমি পারবো না, তাহলে জীবনে কোনোদিন কিছু পারবে না। এই জন্য বলতেন আগে একবার 3বার বলে নাও আমি পারবো, তারপরে আরেকটা কথা বলো, আচ্ছা যদি আমি নাই পারি তাহলে কি আমার মুন্ডুটা কেটে নেওয়া হবে? হ্যাঁ, আচ্ছা আমি পারলাম না, কি আছে? এই যখনই তুমি এই রকম নিজেকে ইজি করতে পারবে, তখন দেখবে তোমার সামনে এভরিথিং ইজ সিম্পল। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ে এবার সামনেবার মাধ্যমিক দেবে 2016-তে। কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি, শ্রীরামপুর, হুগলি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আপনারা কি মক টেস্টের কোনো ব্যবস্থা করেছেন? আমরা মক টেস্ট করেছি। প্রথম মক টেস্ট 28 অক্টোবর শুরু হবে, 3 নভেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় মক টেস্ট 20 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর। আমরা মক টেস্টের বিষয়টা একটু পরে আসছি, তখন আরেকবার ফোনে আসুন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ সঞ্জীবদা বলছিলেন। এই যে তখন কিন্তু জানেন কোনো একটা কিছু করার আগে এই যে একটা মানসিক প্রস্তুতির ব্যাপারটা হতো। প্রথম কথা হচ্ছে ভয়টা কাটাও, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঠিক তুমি যদি এই সাবজেক্টে এই পরীক্ষায় নাও পারো, জীবনের আরো অনেক রাস্তা খোলা আছে। ঠিক একদম। আমাকে আইএস হতে, আমাকে ইঞ্জিনিয়ারই হতে, আমাকে ডাক্তারই হতে হবে এমন তো কোনো কথা নয়। এটাই সবচেয়ে বড় কথা, জীবন একটা ভাস্ট এলাকা। এবং তারপরে আরেকটা কথা যেটা পরবর্তীকালে বলতেন, প্রত্যেকের এক একটা নিজস্ব ন্যাক এবং প্রতিভা থাকে, তার বিপরীত কিছু করতে গেলে জোর করে করা হবে। আমি যদি গান গাইতে পারি তাহলে আমি সফল গাইয়ে হব, ছবি আঁকা হলে ছবি আঁকা হবো, এবং আমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, স্ট্রেট জ্যাকেট পরিয়ে দেওয়া হলো। তখন কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর ছিল জীবনের ক্ষেত্রটা। এমন নয় যে লেখাপড়া ছেড়ে দিয়ে তুমি শুধুই নাচো, শুধুই গান গাও। প্রত্যেকের একটা মিনিমাম এডুকেশন থাকবে, কিন্তু তারপরেই ওয়েট, তোমার ভেতরে যে ট্যালেন্টটা আছে সেটা বেরোবে। ট্যালেন্টের প্রকাশ না ঘটলে আপনি ডাক্তারও হতে পারবেন না, উকিলও হতে পারবেন না, ইঞ্জিনিয়ারও হতে পারবেন না। অতএব নিজেকে চেনো, এইটা সবচেয়ে বড় কথা। একালে তো সবই হচ্ছে চাপ, এর থেকে মুক্ত করা। এইবার আমি যখন স্কুলে যেতাম, প্রত্যেকে ওই যেটা গৌতমদা বলছিলেন, আমরা একজন ইতিহাসে, তখন বাংলা ভাগ হয়ে গেছে, তখন ওই বাংলার থেকে একজন ইতিহাসের শিক্ষক, তিনি ওখানে অধ্যাপক ছিলেন। আমাদের বরানগর ভিক্টোরিয়া স্কুল, বিখ্যাত স্কুল, যেটা কুইন ভিক্টোরিয়ার আমলে, ওর আগে একটা দিশি নাম ছিল, ওটা হচ্ছে মুন্সি জমিদারদের স্থাপিত গঙ্গার ধারে একটা অসাধারণ স্কুল। এবং ওই স্কুল যখন ছুটি হতো তখন রাস্তায় গাড়ি চলতে পারতো না। সেই কালে সেই রকম সময় 1000 ছেলে, 700 কি 800 মেয়ে, এইরকম একটা স্কুল। তা সেই স্কুলে তিনি এলেন ইতিহাসের অধ্যাপক হয়ে, তাই ইতিহাস পড়াতে। তা তিনি আমাকে প্রথমেই ডেকে বললেন, শোনো তুমি গাদা গাদা লেখো কিন্তু নম্বর পাও খুব কম। আমি বললাম কেন এটা হচ্ছে? বললেন তোমাকে কেউ বলেই দেয়নি যে ইতিহাসের প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে কি করতে হবে। আমি বললাম কি করতে হবে স্যার? বললেন তোমার তো একটা পাঠ্য ইতিহাস আছে। আমি বললাম হ্যাঁ আছে। বললেন তাতে তো ধরো তুমি আলেকজান্ডার বা আকবর সম্পর্কে কিছু লিখবে, তাতে কিছু দেওয়া আছে,
কিন্তু ওর সম্পর্কে আরও অন্য বই আছে, এই উনি আমাকে পড়তে শেখালেন। ওই বই সেই বই থেকে কতটা পয়েন্টস, তথ্য অ্যাবাউট এ পার্টিকুলার একটা ব্যাপার, পানিপথের যুদ্ধই হোক, আকবরই হোক, আলেকজান্ডারই হোক, তুমি খাতায় লেখো এবং অ্যান্সার শুড বি ভেরি প্রিসাইজ ইন ওয়ান লাইন্স, এই 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 এই। তার কারণ তোমাকে মনে রাখতে হবে একজন পরীক্ষক তিনি 500 খাতা দেখবেন, তুমি আবল তাবল লিখে গেলে তিনি কি ওই বসে বসে গুলো পড়বেন? তিনি খুঁজে খুঁজে দেখবেন কোথায় তুমি ঠিকটা লিখেছো, একটা টিক মারবেন। অতএব ওই কষ্টটা তাকে দিও না, আর অকারণ তুমিও খেটে মরো না। আমাদের ধারণা ছিল যে বেশ ফলাও করে লিখতে হবে, ফলে এখন দেখুন কিরকম সাবজেক্টিভ এসেছে না, ইয়েস অ্যান্ড নো, দিস দিস দিস। এই ব্যাপারটা উনি প্রথমে শিখিয়ে দিলেন এবং বিশ্বাস করুন এত তার ফল পেলাম যে ভাবা যায় না। এগুলো আমাদের এখন জানি না কিভাবে ক্লাস নেওয়া হয়, শিক্ষক মশাইরা, গৌতমবাবু এবং আপনারা তো ক্লাস নেন, ছাত্রছাত্রীদের আমার মনে হয় ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে এগুলো বলে দেওয়া, দিস আর দি পয়েন্টস, হ্যাঁ, এই যে পয়েন্টস। এবং এটা আপনার এরকম হতে পারে। তাহলে সাহিত্যের ক্ষেত্রে কি হবে? ধরুন আপনি শেলি, কিটস, বায়রন। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন ফোনে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম আমার ছেলে লাইনটা কেটে যাচ্ছে, ঠিক আছে আবার আসবেন পরে। হ্যাঁ বলছিলেন। সেই কারণে ব্যাপার হচ্ছে সমস্ত ব্যাপারটাকে গোছগাছ করে এনে একটি ছেলেকে তৈরি করে দেওয়া, এবং তার তো অনেকগুলো বিষয় আছে, কিন্তু তার আগে আজকাল বোধহয় এটা হয় প্রথমে একটুখানি প্রস্তুত করে দেওয়া, তাকে কাউন্সেলিং একটু করে দেওয়া হয় এখন। আসলে এখন যেটা হয় আর কি, এই যেটা আপনি বললেন এই বিষয়টা এখন আরেকটু হয় কি, এখন ওই আমরা যেটা করি বিভিন্ন এই ধরুন এই পত্রিকা হোক, এই সুযোগ সুবিধাগুলো এখন এসছে, এই যে মক টেস্টের বিষয়গুলো এসছে বিভিন্ন জায়গাতে। অর্থাৎ এখানে যেটা সঞ্জীববাবু বললেন যে ঠিক ওইভাবে একটা মানে সঠিক রাস্তায় সাধারণ ছাত্রছাত্রীদের যারা খুব পড়াশোনা করেন, বিভিন্ন বাইরের বই পড়াশোনা মানে তাদের ভাস্ট একটা ইয়ে রয়েছে, তাদের কথা আলাদা, খুব সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু এইভাবে আমরা চেষ্টা করি তাদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়া। আমাদের এই পত্রিকা হোক বা মক টেস্ট হোক, যাই হোক, এইভাবে আমরা একটা চেষ্টা করি। কয়েকদিন আগে আমি একটি খুব নামি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপালকে একটি প্রশ্ন করেছিলাম যে আজকাল আমি যে বইগুলো দেখি, ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যে ধরুন 11-12 এক একটা বিশাল মোটা মোটা বই, আমি তো তুলতেই পারবো না এত ওজন, 3টে বই যদি একসঙ্গে বাটখারার কাজ করবে 1 মণ হবে। আমি বললাম আচ্ছা স্যার, এই বইগুলো যে ছাত্র তাদেরকে ওই বইটা পুরো পড়তে হবে? যদি পড়তে হয় তাহলে সেটা তার পরীক্ষাও দিতে বা মরেই যাবে। তাতে বললেন না, আপনি ভুল করছেন, বই সাধারণত যারা লেখেন তারা ওই রকমই বড় লিখবেন, তার কারণ বই যত মোটা হবে বইয়ের দামটাও তত বাড়বে, কিন্তু ওর মধ্যে থেকে হয়তো দেখবেন যে 200 কি 250 পাতার মধ্যে পুরো ব্যাপারটা আছে, সেইটাকেই নিতে হবে, তাই তো? একদম তাই। বোধহয় আমরা গৌতম দা, আমরা প্রয়াস পত্রিকার পক্ষ থেকে বোধহয় সেই কাজটাই, যেমন জল থেকে দুধটা নিয়ে নেয় ছাত্রছাত্রীদের, আমরা এইটাই যেটা নয়মুলদা বলছিলেন যে প্রয়াস পত্রিকায় কিন্তু আমরা এই চেষ্টাটাই করে থাকি আর কি। এই যে প্রত্যেক মাসে একটা করে আমরা সংখ্যা বার করছি, প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস 8, 9, 10 তাতে মানে যেটা অধ্যায় ভিত্তিক যতটুকু প্রয়োজন সেইটুকু এখানে একটা তার গাইডলাইন কিন্তু খুব সুস্পষ্টভাবে আমরা দিয়ে দিই প্রত্যেকটা ইস্যু। এর মধ্যে আবার একটা খবর পেলাম, ওই প্রিন্সিপাল স্যারই বললেন আমাকে, কলকাতায় 1-2টি খুব নামি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ওরা কোনো টেক্সট বই ব্যবহারই করে না, অল কলেজ নোটস। টেক্সট বই পড়তেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার পাশে আমরা বলি যে টেক্সট বই পড়তে হবে, স্কুলে নিয়মিত যে পড়ানো হয় শিক্ষক শিক্ষিকারা পড়ান সেটাকে ফলো করতে হবে, সঙ্গে প্রয়াস রাখলে একটু উপকার হবে, সেটা আমরা সব সময় বলি। আমরা যে কখনোই বলবো না যে প্রয়াস পড়ে বই পড়ার দরকার নেই, তা নয়। একদম। আমরা প্রস্তুতি নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি বলছিলেন, আমরা একটু অনুষ্ঠানের একটু শেষের দিকে চলে আসছি, ফলে দ্রুত আমরা প্রয়াস মক টেস্ট সেই জায়গাতে যাব। অর্থাৎ প্রয়াস মক টেস্ট যেটা মাধ্যমিকের প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে। আমি আরেকবার সঞ্জীবদার কাছেই যাচ্ছি যে আপনার সেই সময় ম্যাট্রিক প্রস্তুতি, আপনি 1950 সালে
ম্যাট্রিক দিয়েছিলেন। একটুখানি যদি সংক্ষিপ্ত স্মৃতিচারণা কিছু করেন, ফোন আসছে কয়েকটা, আপনি একটু বলেন। স্মৃতিচারণা হচ্ছে তখনও এইরকমই, একজন এসে বললো জানিস তো কাল সারা রাত পড়েছি। সঙ্গে সঙ্গে আমার মনে হলো কি আমি তো পড়িনি, সঙ্গে সঙ্গে তারপরের দিন আমিও সারা রাত পড়বো বলে বসে পড়লাম। হ্যাঁ, এই যে কে কতক্ষণ ক ঘন্টা তার উপরেই যেন ব্যাপার, সেটা আমি ঢুলে পড়ছি না বসে পড়ছি দাঁড়িয়ে পড়ছি দেখার দরকার নেই। হ্যাঁ, আবার এরকমও দেখতাম তখন যে আমাদের সঙ্গে গল্প টল্প করে আড্ডা মেরে চলে গেল, কখন একটু খুচ করে পড়লো তাইতেই তার একটা ফোন নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি সঞ্জীব বাবুকে একটু দিন। হ্যাঁ বলুন বলুন। যাদবপুরে একটি অনুষ্ঠান আপনি গিয়েছিলেন, আমি পরিচালনায় ছিলাম। তো আপনি যে ওই প্রশ্নটা করছেন বললেন, এখন যে বইগুলো হয়েছে সেগুলো তো সাজেশন সব উত্তর দেওয়া আছে। আপনি ইতিহাস নিয়ে বললেন, খুব ভালো লাগলো। এখন স্যার প্রশ্নটা পড়তে হবে, উত্তর তো দেয়াই আছে, এখন বেশি করে প্রশ্নটা পড়তে হবে। হ্যাঁ, প্রশ্ন বেশি করে দেখা দরকার, কনসাল্ট করা দরকার, সেটা উনি বলছেন। না, আমি একটা বলি, ছোট্ট একটা ঘটনা বলি। কতক্ষণ সময় আছে? 2-3 মিনিট, ঝট করে বলিনি। সংস্কৃতে আমাদের সময় সংস্কৃত ছিল, সংস্কৃতে 30 পেলাম। আমার বাবা বললেন কোনো ব্রাহ্মণ সন্তানের 30 পেয়ে বাড়িতে থাকা উচিত নয়। তারপরে একজন বললেন আমি একজন পণ্ডিত মশাই নিয়ে আসছি, হচ্ছে টেস্ট আর ফাইনাল। এর মাঝখানে তিনি এসে ভোর 5টার সময় বললেন আমি শীতকাল ভোর 5টার আগে পড়াতে পারবো না। প্রথমে এসেই আমাকে খুব মারতেন, মারার ফলে আমার ঘুমটা কেটে যেত। তারপরে 15 মিনিট পরেই চলে যেতেন। আমি বললাম যে এতে তো হবে না। টেস্ট পেপারে তখন ছিল, টেস্ট পেপারে যে সংস্কৃত প্রশ্নোত্তর আছে সেটা কিনে এনে, তো মেমারিটা ভালো ছিল, আগা পাঁচতলা যত প্রশ্ন সব মুখস্থ করে ফেললাম। এরপর পরীক্ষা দিতে গিয়ে দেখি আমি সব কিছুই জানি, তা 99 পেলাম। তাতে আমার বাবা বললেন ও 2কে পাস করো, 2কে 99 পেয়েছে। এটা কিন্তু ফ্যাক্ট, আমি কিন্তু কিছুই শিখলাম না। তা সেই কারণে এখন এই সমস্যার শিক্ষা, আমি শিখতে শিখতে পরীক্ষা দেব না পরীক্ষা দিয়ে শিখবো, এটা একটা মহা ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সাহস চাই 1 নম্বর, নিজেকে বোঝা চাই 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ভালো শিক্ষক চাই। একদম সঞ্জীব দা তো একেবারেই বলে দিলেন। আমরা একদম শেষের দিকে এসে গেছি। আমি একটু গৌতম দাকে জিজ্ঞেস করবো, আমাদের মক টেস্টের একটা খুব বড় বিশেষত্ব হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। এই ডাউট ক্লিয়ারিং সেশনে গতবার যারা স্ট্যান্ড করেছে, র্যাঙ্ক করেছে রাজ্যব্যাপী, তো তারাও বারবার বলেছেন। তো ডাউট ক্লিয়ারিং নিয়ে আমি কয়েকটা কথা গৌতম দা। আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসটা নিয়ে একটু বলছি, আর তার আগে বলে রাখি আমাদের এই যে রোববারের এই যে অনুষ্ঠানটা হবে, এখানে আমাদের বিগত 2015-তে যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, 7th 8th হয়েছে, তারাও এখানে উপস্থিত হবে। তারা আরো ভালো করে ব্যাপারটা বলতে পারবে যে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কিভাবে তাদের সহায়তা করেছে। ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে ঠিক যেটা মক টেস্ট হয়, একদম মাধ্যমিকের মতো কোশ্চেন, তার সেখানে ডাউট ক্লিয়ারিং তাদের খুব সহায়তা করে, তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া হয়। এই একটা আমরা অন্য ইয়েতে পরে আরো বিস্তারিত আলোচনা ইংরেজি করে বললে ইরাডিকেশন অফ ডাউটস। এটা দিয়ে আজকে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আমার স্ক্রলে যাচ্ছে navaprayas@gmail.com, এটা আমাদের ইমেল আইডি। যে কেউ ছাত্রছাত্রীরা, অভিভাবকরাও তারা প্রশ্ন, পরামর্শ জানতে পারেন, আপনারা এই ইমেলে আসতে পারেন। আমরা আগামী সপ্তাহে আবার এই সময়ে এই টিভিতে আমরা আবার আসবো। প্রত্যেককে আমরা স্বাগত জানাই, এই বলে আমরা শেষ করলাম।